আজকে আমার মনটা বড্ড খারাপ জানো। আচ্ছা, তোমাদের সঙ্গে কখনো এরকম হয়েছে? তোমাদের খুব নিজের লোক, অথচ তোমাকে এমন একটা জায়গায় জোর করে ধরে বেঁধে নিয়ে যেতে চাইছে যেখানে তুমি কোনোদিন যেতে চাও না। আজকে জানো আমার সঙ্গে ঠিক তাই হয়েছে। আর আমার নিজের লোকটা কে জানো? আমার ছেলে। সকালে উঠে থেকে এমন আমার সঙ্গে করেছে, তোমাদের আমি কি বলবো। জোর করে বেরিয়েছি বাড়ির থেকে জানো, যেখানে আমি ভেবেছিলাম কোনো দিন যাব না, সেই জায়গাটাতেই আমাকে আজকে জোর করে নিয়ে যাচ্ছে। আর এই যে অনিচ্ছা সত্ত্বেও মেট্রোয়ে উঠে চলে এসেছি যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। খুব তাড়াতাড়ি জানতে পারবে কোথায় আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। একদম ভালো লাগছে না জানো তো, কি বলবো আর বলো। একে তো বাইরে প্রচন্ড গরম, তার মধ্যে এই রকম ভাবে জোর করে কেউ কোনো মানুষকে কোথাও নিয়ে যায় বলো তো? কি আর করা যাবে, অনিচ্ছা সত্ত্বেও যাচ্ছি। আবার আমার ছেলের কথা জানো কি বলছে আমাকে? বলছে আমি নাকি এমন এমন কাজ করেছি যার জন্য আমার সেখানে যেতেই হবে, তাই ও আজকে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। আর সেখানে আমাকে রেখেও নাকি ও আসতে পারে। ভাবতে পারছো অবস্থা? এখনো 10 বছরও হয়নি ছেলের, এখনই নাকি সে আমাকে কোথাও একটা রেখে আসবে এমন জায়গায় যেখানে আমাকে শাস্তি দেয়া হবে। দেখি কোথায় নিয়ে যায় আজকে আমাকে। কথা বলতে বলতে মেট্রো স্টেশনের ওপর দিয়ে উঠে চলে এসেছি। এবার এখন রাস্তায় হাঁটছি, তবে দিকটা ভুল হয়ে গেছে যতদূর আমার মনে হচ্ছে। যেদিক দিয়ে মেট্রো স্টেশনের ভেতর থেকে বেরোনো উচিত ছিল সেদিক থেকে বেরোয়নি, উল্টো দিকের রাস্তায় বেরিয়ে পড়েছি। তো তোমাদের তাও আমি বলে দিই, আমি বেরিয়েছি যেদিক দিয়ে, মানে মেট্রোর পেছন দিক দিয়ে, লাস্টের দিকটা দিয়ে। তো তোমরা যদি কখনো এই জায়গায় যেতে চাও, তোমরা কিন্তু যেদিকে মেট্রোটা যাচ্ছে সেই দিক দিয়ে এগিয়ে এসে যে সিঁড়িটা পাবে সেই সিঁড়ি দিয়ে উঠে চলে যাবে। রাসবিহারী মোড়ে উঠতে হবে। একটু এগিয়ে এসে একটা অটো নিয়েছি, এবার অটোয় বসে যাচ্ছি যেখানে আমার ছেলে আমাকে নিয়ে যেতে চায়। দেখা যাক আমার কপালে কি শাস্তি সেখানে অপেক্ষা করছে, আবার সেখানে নাকি আমাকে রেখেও আসতে পারে আমার ছেলে। যাই হোক, মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন নিয়েই নিয়েছি। তো চলো এগিয়ে যাওয়া যাক। আর এই দেখো, এখন আমি চলে এসেছি একদম আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির বাড়ির একদম কাছে। এখান থেকে অদূরেই ওনার বাড়ি। আর এই জন্য এই যে গেটের কাজটা দেখেছো, প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে। আর এই দেখো আজকে আকাশেরও মুখ ভার, একটু রোদ ওঠেনি, কালো কালো মেঘ ভর্তি আকাশে রয়েছে। আর ভীষণ গুমোট গরম। বৃষ্টিটা হলো ঠিকই, কিন্তু গরম কিন্তু একটুও কমলো না। এত ভ্যাপসা গরম, শরীর একদম একটুতেই যেন ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এই যে এসে গেছে আমাদের ডেস্টিনেশন, মানে আমার ছেলের ডেস্টিনেশন। ও আজকে আমাকে জেলে ভরবেই। বুঝতে পেরেছো ও কোথায় আমায় নিয়ে এসেছে? নিয়ে এসেছে সেন্ট্রাল জেলে। আজকে নাকি ও আমাকে সেন্ট্রাল জেলে রেখে যাবে। আমি এত অপরাধ করেছি, এত ওকে পড়তে বলি, এত নানান রকম কাজ করতে বলি, তাই জন্য ও আজকে আমাকে সেন্ট্রাল জেলে রেখে যাবে। সেই উদ্দেশ্যেই আজকে ওর এখানে আসা। আর তার জন্য সকাল থেকে আমার ওপর অত্যাচারের পর অত্যাচার চলেছে। কতক্ষণে বাড়ির থেকে বেরিয়ে ওকে এখানে নিয়ে আসবো। চলো এসে যখন গেছি দেখি আমাকে জেলে রাখে কিনা আটকে। এবার টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে আমরা ভেতরের দিকে চললাম।
এখানে দেখো কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান কারার ওই লৌহ কপাট, ওটাই ভেঙে ভেঙে সুন্দর করে লেখা আছে। আর এই হচ্ছে গেটের চারপাশটা, অপূর্ব সাজিয়েছে কিন্তু। আর এটা হচ্ছে একটা কফি হাউস, দোতলায় উঠলে কফি হাউসটা পাওয়া যায়। আচ্ছা, জেল কি সত্যি এত সুন্দর হয়, নাকি এটা দেখার জন্য দর্শকদের জন্য এইভাবে সাজানো হয়েছে? তোমরা কি কেউ জানো? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ঢোকার মুখেই যে চৌরাস্তা মতন আছে সেখানটাতে একটা ম্যাপ আছে, আর ম্যাপের সঙ্গে পাশে বোর্ড দিয়ে দেখানো আছে কোন স্ট্রিটে কি কি রয়েছে। এখন আমরা চলে এসেছি প্রথমে ফাঁসির মঞ্চের কাছে। এখানে এই লিস্টে দেওয়া আছে যে কোন কোন বিপ্লবীর এখানে ফাঁসি হয়েছিল। দেখতে এসেছি, কিন্তু মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে যায় এগুলো দেখলে। আছে এই গাছটায় অনেক সময় ফাঁসি দেয়া হতো জনসমক্ষে, যাতে সাধারণ মানুষ ভয় পায়। আর ওই যে অদূরে যে ঘরগুলো, ওই ঘরগুলোয় ফাঁসির সময় ওখানে সমস্ত বন্দীদের এনে রাখা হতো, যাতে এই বন্দীরাও এই ফাঁসির দৃশ্য দেখে আর তাদের মনেও ভয় জাগে। এবার আমরা চলে এসেছি অটোপসি রুম বা ডাক্তারি পরীক্ষা কক্ষে। এখানে ফাঁসির পরে মৃতদেহগুলোকে আনা হতো আর কাটাছেঁড়া করা হতো। আর এটা হলো কন্ডেমনেশন রুম। এখানে ফাঁসি হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে বন্দীদের এনে রাখা হতো আর ফাঁসির জন্য প্রিপেয়ার করা হতো। ভাবতেও কেমন লাগে না, গায়ে কাঁটা দিয়ে ওঠে, মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে যায় এগুলো দেখলে। কত স্বার্থ ত্যাগ, কত জীবন দানের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি।
বিল্ডিং এরই দোতলায় চলে এসেছি। এখানে আছে নেতাজি কক্ষ। নেতাজি এখানে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। আইন অমান্যর জন্য ওনাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। নেতাজি সেলের ঠিক পাশেই আছে দেশবন্ধু কক্ষ। এটা হচ্ছে দেশবন্ধু কক্ষ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই সেলে ছিলেন। চোদ্দই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কক্ষে বন্দী ছিলেন। এইসব কারাকক্ষের পরিকাঠগুলো যেন বলে যায় তাদের অবদানের কথা। প্রত্যেকটা ইটে, প্রত্যেকটা ছবিতে, প্রত্যেকটা কড়িবর্গায় যেন লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা। সেলের বাইরে দেয়ালে এইভাবে সমস্ত যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময়, সেই ঘটনাগুলো কিন্তু বর্ণনা করা আছে। আর তার সঙ্গে একটি করে কিউআর কোড দেওয়া আছে। কেউ যদি ভয়েসে শুনতে চায়, অর্থাৎ কথা বলে যদি শুনতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিউআর কোডগুলো স্ক্যান করলে সেই সমস্ত কিছু গল্পগুলো শোনা যায়। এবার চলে এসেছি আমরা আরেকটা কক্ষে। এটা হচ্ছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এপ্রিল 1930 এবং 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 পর্যন্ত দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই সেলে বন্দী ছিলেন। কিরে, কেমন লাগছে? ভালো। ভালো? একটু ভয় ভয় লাগছে মনে হচ্ছে যেন। একটু ভয় ভয় লাগছে দিদি, রাত্রিবেলায় আবার ভূত ধরে। লাগছে না? ভয় লাগছে। এবার আমরা এসেছি নেহেরু সেলে। আর এই যে বাইরে দেখছো ইন্দিরা গান্ধীর অবয়ব তৈরি করে রাখা হয়েছে। কথিত আছে যখন জওহরলাল নেহেরু এখানে বন্দী ছিলেন, তখন ইন্দিরা গান্ধী এসে নাকি এই গাছতলাতে বসে থাকতেন এইভাবে। আর এখান থেকেই বিভিন্ন চিঠির মাধ্যমে বিভিন্ন মেসেজ করে উনি নেহেরুজির সঙ্গে কথা বলতেন। নেহেরুজি এখানে 14ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। এই সময় ওনার সঙ্গে অনেক মনীষী দেখা করতে এসেছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথও কিন্তু অন্যতম ছিলেন।
যাব সাধারণ কক্ষগুলো, যেখানে সাধারণ বন্দীদের রাখা হতো। সব ছেড়ে আমার ছেলের কি পছন্দ হলো বলো তো? এই কাঁঠাল গাছটা। এত নিচ থেকে কাঁঠাল ধরেছে দেখে ও একেবারে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে, জানো। কক্ষে বন্দীরা নিজেদের দৈনন্দিন জীবন কিভাবে নির্বাহ করত সেইটারই একটা বর্ণনা দেওয়া আছে। এর থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারি যে তাদের জীবনযাত্রাটা কেমন ছিল। এই রুমটায় বন্দীরা কিভাবে থাকতো তখন সেটা পুরোটা দেখানো রয়েছে। দেখেছিস কম্বল পেতে পেতে শুয়ে থাকতো।
এই চা হয়ে গেছে রে আয় না কেন চমকে উঠেছি এই চা হয়ে গেছে রে আয় না কেন চমকে উঠেছিস এই চা হয়ে গেছে রে আয় না কেন এই চা হয়ে গেছে রে আয় না কেন ফিস ফিস করে গল্প করছে দেখেছিস বন্দি করে দেখা যায় না হুম বলছে বন্দি করে দেখা যায় না মারছে কাঁটা ইয়ে দিয়ে এইখানে দাঁড়ালে সামনে স্ক্রিনে ভেসে উঠবে তোমার মধ্যে কোন স্বাধীনতা সংগ্রামী সত্তা রয়েছে। এইবার আসবে তারা উল্লাসকর দত্ত 1965 সালে শহীদ হয়েছিল একদম ঠিক তোর মতনই দেখতে দেখ বুঝেছিস ভালো লাগলো এই রুমটা এবার মাথাটা আমি ধরছি কেমন লাগছে মা কোন কি লাগবে আমি দেখি আমি কে ঝাঁসি তাই হবে ঝাঁসি জানি মাদাম ভিকাজি কামা 1936 সালে শহীদ হয়েছে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পতাকার প্রথম সংস্করণ উত্তোলকের কৃতিত্ব ও জাতীয়তাবাদীদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা উদ্যোগ করার জন্য তিনি বহু জায়গায় বক্তৃতা দিয়েছেন বুঝছিস এবার দিয়া যাও এবার তুমি নাও মা আর আমার অদ্ভুতভাবে একই বেরোলো, অর্থাৎ সেই মায়েরও বেরোলো ম্যাডাম ভিকাজি কামা। কেন জানি না এটা হলো, এই ব্যাপারটা আমার কিন্তু বোধগম্য একদমই হলো না। দুজনের সত্তা এক কিভাবে হতে পারে জানি না। যাই হোক, ভালো কিন্তু এখন দেখছি ভেতরে রেস্টুরেন্ট নেই, বাইরে এই ফুড জোনটা করা আছে। কিন্তু যেহেতু ছুটির দিন নয়, এই সময়টা খুব ফাঁকা ফাঁকা ছিল। এবার এত ফাঁকা দোকানে খেতে একটু কেমন লাগলো, মনে হলো যে খাবারগুলো টাটকা পাবো কিনা। তো যাই হোক, খাবার হলো না। এবার এই যে তার ঠিক গা ঘেঁষে আরেকটি বিল্ডিং, সেই বিল্ডিংটাতে চলে এলাম। এখানেই আগে ছিল, আমি বিভিন্ন ইউটিউবে দেখেছি, এখানে আগে একটা
রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেই রেস্টুরেন্টের এখন আর কোনো অস্তিত্ব নেই। এখানেও রয়েছে বিভিন্ন কক্ষ। সেই কক্ষের মধ্যে যেই কক্ষটিতে রেস্টুরেন্ট ছিল আমি তোমাদের দেখাচ্ছি, সেই কক্ষে এখন আর রেস্টুরেন্ট নেই। ওখানে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী, ওনার বিভিন্ন জিনিস ওখানে রাখা রয়েছে। তো যাই হোক, এই ঘরে মাকে রেস্টে দিয়ে, ছেলেকেও রেস্টে দিয়ে আমি একাই উঠে গেলাম দোতলায় কি আছে দেখার জন্য। একটু ভেতরের দিকটাও হেঁটে দেখে নিচ্ছি যে কিছু আছে কিনা। দেখলাম সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, তো ওই জন্য ওদের ওখানে বসতে বললাম, কারণ দুজনেই গরমে প্রচন্ড হাঁপিয়ে গেছে। ঘরটা এসি ছিল, ওই জন্য ওরা ওখানে একটু রেস্ট করলো, আর আমি উঠে গেলাম দোতলায় শুনলাম মহিলাদের সেল যেটা ছিল এখানে, সেই সেলটি আছে, সেটা দেখার জন্য তাড়াতাড়ি উঠে যাচ্ছি দোতলায়। তবে তার আগে আরেকটা সেলে তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে নেতাজির যে ফ্রিডম মুভমেন্ট, সেইটা পুরোটা কিন্তু কিভাবে কোন পথে ওনার সংগ্রাম এগিয়েছিল সেইটা এখানে পুরোপুরি রাখা রয়েছে। কিশোর নেতাজির যাত্রা, নেতাজির রুটস ওয়ার্ডস ফ্রিডম। ওকে জিজ্ঞেস করো, বলে দেবে। কোথা থেকে শুরু হয়েছিল রে? बांग्ला जानते हो ना हिंदी जानते हो? हिंदी जानता हूँ। हिंदी कहाँ से कहाँ तक शुरू हुआ था नेताजी का फ्रीडम मूवमेंट? पता नहीं। यहाँ पर तो तुम ऐसे ऐसे दिख रहे थे, हमने सोचा तुम गाइड हो। गाइड नहीं हो, देखने आए हो। मम्मी पापा कहाँ है? এই যে এই ঘরটাতেই ছিল কিন্তু রেস্টুরেন্ট, কিন্তু এখন আর রেস্টুরেন্ট নেই। এখন হয়ে গেছে এটি মমতা ব্যানার্জির সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ, এখানে যে ড্রেসটা দেখা যাচ্ছে আর চা পাতা দেখা যাচ্ছে, উনি নাকি কোনো বাগানে গিয়ে সেই চা পাতা তুলেছিলেন, সেটাও কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে। আর সঙ্গে যে ড্রেসটি পরে তুলেছিলেন সেইটিও রাখা আছে, ওপরে ফটোতে দেওয়া আছে সেই সময়ের সেই মুহূর্তটা। তার সঙ্গে রয়েছে আরো বিভিন্ন ছবি। ঘরটা এসি, সুন্দর একটা ঠান্ডা পরিবেশ। এতক্ষণ প্রচন্ড গরমের মধ্যে ঘুরেছিলাম, তাই বেশ একটু সুন্দর করে ঘুরে এই ঘরটা দেখলাম। দেখার পরে ছেলে আর মাকে এখানে রেস্টে রেখে চলে গেলাম আমি দোতলায়। দোতলার দেওয়া আছে।
সোজা চলে যাব মহিলা সেলে। আমাদের স্বাধীন কোথা থেকে এসছো? কলকাতা। কলকাতার কোথায়? আমিও কলকাতা থেকে এসছি। বেহালা দেখলে জেল? দেখলে হ্যাঁ কেমন লাগলো? ভালো সব দেখেছো? হ্যাঁ সব বিপ্লবীদের চিনেছো? হুম, দিদি কি বলছে বলো? সুভাষচন্দ্র বোসকে দেখেছো? ও তো সেটা বুঝতে পারছি। বুঝতে পারলাম। এই যে বলো একটু পড়লে জানলে অনেক ভালো লাগবে। এখন থেকে তো দেখা দরকার। সময় তো কিছুটা তো কনসেপ্টটা তো আসবে। ঠিক কথা। এসো না আর এই যে এটা তোমার কে হয়? বলে মাসি বলো। আর এটা ডিম্মা। দিম্মা। বাহ, তাহলে করো টাটা। টাটা বলো, খুব ভালো লাগলো। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। যাই হোক, আমাকে আর জেলে রাখা হলো না ছেলের, কারণ এইসব দেখে মনে হলো না মাকে এখানে রেখে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। তো যাই হোক, আমাকে রাখলো না, কিন্তু মাথাটা গরম, কারণ জেলের ভাতটা খাওয়া হয়নি, অর্থাৎ যে এখানে এসে কিছুই খাওয়া হয়নি, এবার বাইরে গিয়ে খেতে হবে। ততক্ষণের জন্য একটু মাথাটা গরমই থাকবে। তো আরেকবার তোমাদের আমি বেরোনোর আগে বলে দিই, এখানে জনপ্রতি 30 টাকা করে খরচ। এবার যদি লাইট অ্যান্ড সাউন্ড দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু 100 টাকা করে টিকিট। সোম থেকে শুক্র প্রতিদিনই সন্ধ্যে 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড হয়। ওয়েদারের উপর ডিপেন্ড করে, ওয়েদার খারাপ হলে কিন্তু হয় না। যাই হোক, এত বিপ্লবীদের এত কষ্টের ফলে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এখন কি আমরা সেই স্বাধীনতা আদৌ ঠিক মতন তার সদ্ব্যবহার করছি? কি বলো তোমরা? কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। এবার চলে যাব আমরা, একটু কিছু খাবো, খেয়ে সোজা বাড়ির রাস্তায় যাব। চলে এসেছি ধাবায়, বচন ধাবা বলে, এটা রাসবিহারীর মোড়েই। খারাপ না ধাবাটা, বেশ ভালোই খাওয়া দাওয়া। তো চলো ভেতরে এবার যাওয়া যাক। আরে দিয়া উঠো। চল। এটাই বস। এতক্ষণে মেনু কার্ড হাতে পেয়ে ছেলে শান্ত হলো। নিয়েছিলাম তন্দুরি রুটি, মশালা আলু আর চিকেন ভর্তা। এত খিদে পেয়েছিল, এত হাঁটাহাঁটির পরে এগুলো যেন মনে হচ্ছিল অমৃত।
আর নিয়েছিলাম আমি একটা কালাকাট্টা, আর ছেলে আর মা নিয়েছিল ম্যাঙ্গো লাসি। যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, টেস্টি ছিল খাবার দাবার, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও ছিল খুব ভালো। এখন বাড়ির পথে রওনা দিলাম। ব্লগের এই পর্যায়ে এসে তোমাদের কাছে আবারও সেই একই কথা বলবো, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মনমিতু লাইফস্টাইল ব্লগের পাশে কিন্তু অবশ্যই থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো, আজকের মতো এই পর্যন্তই। টাটা।